সাভারে দিনভর বোমা আতঙ্ক, উদ্ধারের পর নিষ্ক্রিয়। বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণে উদ্বেগ। দেশে ফের গ্যাস সংকট, বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি কবে ঠিক হবে জানা নেই সরকারের। মার্কেট দোকান বন্ধের নতুন নির্দেশনা। শাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব। বিপ্লব সহ 6 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদেরকে তুলোধুনো প্রসিকিউশনের। তারা নিজেকে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্যদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন বলে আমি আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি। 3 পার্বত্য জেলায় 1000 কোটি টাকার বেশি চাঁদাবাজি। চট্টগ্রামে চাঁদার জন্য প্রকৌশলীর উপর হামলা। টাইগার ক্যাঙ্গারুর লড়াই কাল। 23 বছর পর অজিদের মাঠে টেস্ট। 5 দিনেই টিকে থাকতে চায় বাংলাদেশ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমরা দুজন, আমি শরীফুল হক, আমি শাহনাজ শারিয়ার। সাভারে দিনভর ছড়িয়েছে বোমা আতঙ্ক। সাধাপুরে উদ্ধার হওয়া প্রেসার কুকারের শক্তিশালী বোমাটি উদ্ধারের পর ফাঁকা স্থানে তা নিষ্ক্রিয় করা হয়। এদিকে বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় জনমনে। এই বিস্ফোরণ বলে দেয় কতটা বিধ্বংসী ছিল বোমাটি। বিকট শব্দে প্রকম্পিত সাভারের সাধাপুর ঘোড়া মসজিদ এলাকা। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে তারা নীল ড্রামটি পাশের একটি জঙ্গল থেকে তুলে আনেন। সেটার ঢাকনা খুললে মেলে প্রেসার কুকার সহ বেশ কিছু সরঞ্জাম। পরে প্রেসার কুকারটি মাঠে রেখে ড্রামটি মাদ্রাসার সামনে রেখে দেওয়া হয়। কিন্তু ভোর 6টা 1 মিনিটে একটি অটোরিকশায় এসে ড্রামটি তুলে নিয়ে যায় অজ্ঞাত 2 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রেসার কুকারের বোমাটি ঘিরে রাখে পুলিশ। দুপুরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। 3 জনে ধরে নিয়ে এসে ওটা ঢালছে, ঢালের দেখে কোরআন শরীফ আর কাপড় ধরি আর তলে হেলে ওই আইসকোবারটা। এই ব্যাটারি চালিত অটো রিক্সাতে করে 2 জন লোক আসছেন। আইসা ওনারা এই ড্রামটা ওখান থেকে উঠায় নিয়ে গেছে। খুব তড়িঘড়ির মধ্যে 15 সেকেন্ডের মধ্যে তারা রিক্সাটা থেকে ড্রামটা নিয়ে গেছে। আমরা পুরো এলাকাটা কর্ডন করে রাখছি, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে। এর আগে মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার 4তলা একটি ভবন থেকে 5টি বিস্ফোরক ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় একজনকে। গত 31 জুলাই আশুলিয়ায় একটি চায়ের দোকানেও প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদালতের প্রধান ফটকে বুধবার কর্মব্যস্ত সময়ে হঠাৎ কিছু একটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। তবে হতাহত হয়নি কেউ। একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যেই করা হয়েছে। কাদা সিটিয়া মহিলাদের গায়েটা মাইখা গেছে। মাইখা যাওয়ার পর তারপর আতঙ্কে সবাই দূরে সরিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। ঘটনাস্থলে পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল। বিস্ফোরিত বস্তুর নমুনা সংগ্রহ করেছেন তারা। মাফতুহা মিলি, চ্যানেল 24। কয়েকদিনের ব্যবধানে ফের তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। 25 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ কমে গেছে। মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানাতে পারেননি। হন্যে হয়ে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটে চলা,
তাতে ফুরিয়েছে অবশিষ্ট জ্বালানিটুকুও। বাধ্য হয়ে ঠেলে গাড়ি নিতে হচ্ছে রেন্টেকার চালক হুমায়ুন কবিরকে। তেল দিয়ে গাড়ি চালাই তো আর আমার পোষাইবে না, কারণ আমার এটা তো আর প্রাইভেট না, আমি বড় লোক না। আমি হয়েছি যে রেন্টে চালাই, ওভারে চালাই, আমার ভাড়া মারতে হইলে তো গ্যাসে মারতে হয়, কারণ ওভারে তো আর আপনি গ্যাস ছাড়া তেলে চালাইয়ে মারা যায় না। গ্যাস সংকটে তার মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে আরও অনেককে। পাম্প ম্যানেজার বলছেন গ্যাসের চাপ কম থাকায় কমছে বিক্রিও, পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তেল দিয়ে পোষায় না, এই জন্য গ্যাসে এসে দিয়ে আরেক সমস্যা। 4 ঘন্টা উপরে হয়েছে, লাইন দিয়ে ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসে, ওদিক দিয়ে বাধ্য হয়ে আমরা এখন পেট্রোলে চালাইতেছি, অকটেনে চালাইতেছি। এইভাবে যেখানে আমাদের সেল 6-7 লাখ 8 লাখ হয়, সেখানে আমাদের 2-2.5 লাখের নিচে আমাদের হয়। এখানেই তো বোঝা যাচ্ছে যে আমাদের যে সেলে বা ইয়েতে হ্যাম্পার হচ্ছে। তারপর আমার কর্মচারীগুলো বসে বসে ঘুরতেছে, কোনো কাজ নাই। গ্যাস ও বিদ্যুৎ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান সংকট সমাধানে আপ্রাণ চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান টার্মিনালে খালাস করা যাচ্ছে না গ্যাসের কার্গো। আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল চলছে আংশিক সক্ষমতায়। পুরো সক্ষমতায় চলতে প্রায় 72 ঘন্টা টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা চ্যালেঞ্জের। বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না। এবং এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আমার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। বিদ্যুৎ খাতেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে জানিয়ে আশার বাণীও শোনালেন প্রতিমন্ত্রী। আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। তার অভিযোগ গ্যাস বিদ্যুতের চাহিদা মেটাতে স্বল্পমেয়াদী সমাধানের পথে হেঁটেছে বিগত সরকারগুলো, সেজন্যই পড়তে হয়েছে এমন পরিস্থিতিতে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট মোকাবেলায় দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। 2031 সালের মধ্যে আরও 150টি কূপ খনন ও মেরামতের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। বিশেষজ্ঞরা বলছেন দেরিতে হলেও এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। দেলাওয়ার দোলনের রিপোর্ট। দেশে গ্যাসের মোট চাহিদার সিংহভাগই আমদানি নির্ভর, যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা সহ নানা কারণে কমছে যোগান। সংকট উত্তরণে দেশীয় উৎসে মনোযোগী সরকার উদ্যোগ নিচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে 2টি এবং সুনেত্রায় নতুন কূপ খননের। সফল হলে জাতীয় গ্রিডে দিনে যোগ হবে প্রায় 35 মিলিয়ন ঘনফুট গ্যাস। 2028 সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাপেক্স ও পেট্রোবাংলা। খরচ হবে 729 কোটি 22 লাখ টাকা, যেখানে সরকারি অর্থায়ন 583 কোটি 37 লাখ এবং বাপেক্সের নিজস্ব তহবিল 145 কোটি 85 লাখ টাকা। ধারণা করা হচ্ছে কূপ 3টিতে মজুদ আছে 711 BCF গ্যাস, যার সম্ভাব্য বাজার মূল্য 1,20,851 কোটি টাকা। প্রকল্পের আওতায় অধিগ্রহণ হবে 10.61 একর জমি। লাগবে দেশি বিদেশি ড্রিলিং সরঞ্জাম। 3,400 মিটার গভীরতায় বেগমগঞ্জ 6 এবং 5,300 মিটার গভীরতায় খনন করা হবে সুনেত্রা 2 কূপ। বেগমগঞ্জ এবং সুনেত্রার যে 35 MMCF আসলে কিছুটা স্বস্তি। 711 BCF এর মজুদের কথা পূর্বাভাসে বলা আছে, নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে না, কারণ এটা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো ড্রিলিংটা কতখানি ডিপ এরিয়া ধরে হচ্ছে, ফ্লো টেস্ট একটা বিষয় বলে, এটা সার্টিফিকেশন। 3টা জায়গায় যদি আমরা দরকার হয় তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি 711ই আমরা ব্যবহার করতে পারবো। দেশে এখন গ্যাস ক্ষেত্র আছে 29টি, এর 20টির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে 58 TCF-এ। ইমার্জেন্সি পরিকল্পনার আওতায় এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। বেসরকারি খাত অর্থাৎ ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টরকে রেগুলেট করার মতো রেগুলেটরি ক্ষমতা সরকারের নেই। 2031 সালের মধ্যে 150 কূপ খনন ও মেরামতের পরিকল্পনা বাপেক্সের। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। গ্যাসের পাশাপাশি এবার বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে দেশের সব শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সেই সাথে সন্ধ্যা 7টার পর করা যাবে না কোনো রকম আলোকসজ্জাও।
বুধবার এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। গত 11 জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ রাত 9টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ছিল। নতুন সিদ্ধান্তে দেশের বিভিন্ন জায়গায় চলমান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 8টার মধ্যে শেষ করার কথাও বলা হয়। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন কমিশন। এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। বলেন, এখন দুদকে কোনো কমিশন নেই, এই ধরনের অভিযোগ নতুন কমিশনের মাধ্যমেই গ্রহণ করা হবে। এই মুহূর্তে নাই, এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ালেও তা এখনও কানে আসেনি সরকারের। একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর অভিযোগ, ৭১-এর ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছে। কর্মস্থলে অনুপস্থিতির কারণে পুলিশের এক সময়ের দাপুটে 6 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি। ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার আখ্যা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বললেন, এই দেশে তার মতো রাজনীতিবিদের আর যেন জন্ম না হয়। এই দিন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও ডিবি হারুনের ফোন আলাপ। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশ দলীয় নেতাকর্মীদের পৌঁছে দিতেন ওবায়দুল কাদের। এদিন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও ডিবির হারুনের ফোনালাপ। সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করায় হারুনের উপর শেখ হাসিনার নাখোশের তথ্য উঠে আসে ফোনালাপে। সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ, সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএমকে একটা কথা বোঝাই বলেন যে তুমি নিজেই করো। স্যার, আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করতে, আর বাইরে এক বিন্দু করে। পরে চূড়ান্ত যুক্তি উপস্থাপনে চিফ প্রসিকিউটর বলেন, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আরাফাত সহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা এত মৃত্যুর দায় এড়াতে পারে না। 29 সাক্ষী স্বাক্ষর প্রমাণের দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের তিনি একবার বলেছিলেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট। আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে দেখামাত্র গুলি বা শুটের সাইটের মতো সিদ্ধান্ত সরকার নিয়েছে। আদালতের কাছে বলেছি যে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ নেতারা নিজেদের প্রথম শ্রেণীর নাগরিক মনে করতেন, বাকি সবাইকে করা হতো তুচ্ছতাচ্ছিল্য। একই কাজ করেছেন ডক্টর জাফর ইকবাল, ঘৃণা ছড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই তারা যখন রাষ্ট্র পরিচালনায় থাকতো বা থাকেন, তো তখন তারা নিজেকে প্রথম শ্রেণীর নাগরিক এবং অন্যদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতেন বলে আমি আমার আর্গুমেন্টে উপস্থাপন করেছি। এই মামলার শেষ শুনানিতে ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গেল বছর 3 পার্বত্য জেলায় চাঁদাবাজি হয়েছে প্রায় 1100 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 400 কোটি টাকা বেশি। পাহাড়ে গাছ কাটা, মোবাইল টাওয়ার নির্মাণ, জমি কেনা বেচা সহ ব্যবসা বাণিজ্যের জন্য দিতে হচ্ছে চাঁদা। সব জেনেও নির্বিকার প্রশাসন। ফয়সাল হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মুক্তার হোসেন।
সাদা মেঘের ভেলায় চড়ে পরম স্নিগ্ধতার সূর্য যেখানে ঘুম ভাঙায় সেটি সাজেক উপত্যকা। রাঙামাটি জেলার সর্ব উত্তরে ভারতের মিজোরাম সীমান্তের এই উপত্যকা পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে নিরিবিলি কাটানো একটি ভোর বা বিকেল যে কারোর জন্যই হতে পারে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। সাজেক রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত সহজ, কিন্তু এই যাতায়াতে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর হামলা চাঁদাবাজির ভয় নিত্যসঙ্গী। তাই সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে পর্যটকদের পৌঁছে দেওয়া হয় সাজেকে। জনপ্রিয় এই পর্যটন স্পটে আছে ছোট বড় প্রায় শতাধিক কটেজ রিসোর্ট। কিছু মালিকরা জানায় চাঁদা ছাড়া ব্যবসা করা কঠিন সাজেকে। তারা হলো গিয়ে ঠিকাদারদেরকে চাঁদা দাবি করে, 5% 10% টাকা দাবি করে। তো দাবি করার পরে দেখা যায় যে আপনার ওরা দিতে যদি অক্ষম হয় অথবা না দিতে চায়, তখন কিন্তু তারা কি করে ওই যে অপহরণ করে নিয়ে যায়। চাঁদাবাজির বিস্তার শুধু সাজেকে নয়, আছে খাগড়াছড়ি শহরেও। ব্যবসার ধরন বুঝে দিতে হয় চাঁদা। অভিযোগ আছে প্রশাসন সব জেনেও অনেকটা নীরব ভূমিকা পালন করে। গেল বছর একটি মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ করতে গেলে 80 কোটি টাকা চাঁদা চাওয়া হয়। না দেয়ায় তুলে নিয়ে যাওয়া হয় টাওয়ারের কর্মীকে, বিচ্ছিন্ন করে দেওয়া হয় সব টাওয়ারের সংযোগ। পরে চাঁদা দিয়ে ফের সংযোগ স্থাপন করা হয়। AK-47 নিয়ে তারা ঘোরাফেরা করে এবং আরও অত্যাধুনিক যে অস্ত্র আছে তাদের কাছে তারা সেটা কি করতেছে, ইনস্টল করতেছে এবং তারা সেটা দিয়েই এই পার্বত্য অঞ্চলের যে ব্যবসায়ী আছে তাদের কি করে, তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কি করে হাতিয়ে নেয়, চাঁদা নেয়। স্থানীয় পুলিশ ও প্রশাসন বলছে কেউ কোনো অভিযোগ করে না তাদের কাছে, ফলে নেওয়া যায় না ব্যবস্থা। যার কাছে যখন যে চাঁদা চাইবে সুনির্দিষ্ট তথ্য যদি তাৎক্ষণিক দিয়ে থাকে, আমরা সাথে সাথেই সেই অভিযানগুলো পরিচালনা করি যেন সেই চাঁদাবাজকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে বিচার এবং শাস্তি নিশ্চিত করা যায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে 3 পার্বত্য জেলায় 700 কোটি টাকা চাঁদা আদায় করেছিল সন্ত্রাসী সংগঠনগুলো, যা গেল বছর বেড়ে দাঁড়িয়েছে 1100 কোটি টাকার কাছাকাছি। পাহাড়ি ও বাঙালির সম্পৃক্ততা রক্ষা এবং সহিংসতা বন্ধে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে চলমান পরিস্থিতি। তবে পাহাড়ে চরমপন্থী সংগঠনগুলোর চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার এখনই ঠেকানো না গেলে সামনে পরিস্থিতি হতে পারে আরও অনেক কঠিন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। চট্টগ্রামের আনোয়ারায় চাঁদা না দিয়ে থানায় অভিযোগ করায় পুলিশের সামনে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের বাইরে এই হামলা হয়। ভুক্তভোগী শাহরিয়ার আমির জানিয়েছেন, যুবদল নেতার পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে সকালে তাকে মারধর করা হয়। পরে কর্ণফুলী থানায় অভিযোগ দিলে পুলিশের সামনে আবারও হামলা করে আলী হোসেন ও তার লোকজন। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় সংসদ সদস্য সরোয়ার জামান নিজামের দাবি, আলী হোসেন নামে যুবদলের কোনো নেতাকে তিনি চেনেন না। রাজধানীতে যুবদল ছাত্রদলের সংঘর্ষে নেপথ্যে নিউ মার্কেটের রাস্তার দুই পাশের ফুটপাত দখল। পুলিশ বলছে চঞ্চল ও কামরুলের দ্বন্দ্ব থেকেই শুরু সংঘর্ষ। মারধরে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের 5 নেতাকর্মীকে। মঙ্গলবার রাত 8টা রাজধানীর নিউ মার্কেট থানা শাখা যুবদল সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ছাত্রদলের সাথে, যার নেপথ্যে নিউ মার্কেটের রাস্তার দুপাশের ফুটপাত দখল বাণিজ্য। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় অন্তত 20 জন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে দোকান বসান নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব KM চঞ্চলের লোকজন। পরে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই দোকান তুলে নিতে গেলে প্রথমে হাতাহাতি হয় তাদের মধ্যে। এর কিছুক্ষণ পরে চঞ্চল গ্রুপের সদস্যরা হামলা করে ঢাকা কলেজের ছাত্রদলের ওপর। নিউ মার্কেটের চঞ্চল গ্রুপ, যারা কিছু আওয়ামী দুষ্কৃতকারী এবং কি মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে তারা অহরহ যে ওই অঞ্চলটায় নিউ মার্কেট অঞ্চলটা চাঁদাবাজি করে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে 50 থেকে 60 জন হামলা করে যুবদলের সদস্য সচিব KM চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে। ভাঙচুর করা হয় আসবাবপত্র।
ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের পরিচয় দিয়ে হুট করে এখানে ঢুকে প্রথম আমাদেরকে মারধর করে। 50 থেকে 60 জন তারা অফিসে ঢুকে তারা ভাঙচুর করে। জানা যায় যুবদল নেতা চঞ্চলের সাথে পুরনো দ্বন্দ্ব সাবেক ছাত্রদল নেতা কামরুলের। দোকান বসানোর ভাগাভাগি নিয়ে কামরুল ব্যবহার করে ছাত্রদলকে, তবে উল্টো চাঁদাবাজির অভিযোগ কামরুলের। চঞ্চলের লোকজন নিয়ে লাঠি সুলা নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে, আইসা ওই ছেলে পান্ডে আর কি মারছে। একজন মনে করেন পুরো দলের একটা বদনাম করে ফেলাইতেছে। নিউ মার্কেট থানা পুলিশ বলছে ফুটপাত দখলের ভাগাভাগি দ্বন্দ্ব থেকেই সংঘর্ষ বাধে চঞ্চল ও কামরুল গ্রুপের মধ্যে। এই সংঘর্ষটাকে কেন্দ্র করে পরবর্তীতে কামরুল এরকম একটা নাম আসছে, তো এর নেতৃত্বে যুবদলের চঞ্চলের অফিসে হামলাটা করে। মঙ্গলবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 নেতাকে প্রাথমিক বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। অপরদিকে KM চঞ্চল সহ যুবদলের 5 নেতাকর্মীকে বহিষ্কার করে যুবদল কেন্দ্রীয় কমিটি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।